আমাদের দেশে এই বিশেষ করে ওয়েব সিরিজটি শেখাচ্ছে এম্পাওয়ার্ড ওমেন মানে কি বলুন তো? তারা সারাক্ষণ গালাগাল করে, অদ্ভুত, অদ্ভুত জামাকাপড় পরে, ছোট, ছোট সারাক্ষণ তারা ড্রিংক করে, সারাক্ষণ সিগারেট খায় এবং যার তার সঙ্গে শুয়ে পড়ে। কিন্তু এটা কি ওমেন এম্পাওয়ারমেন্টের সত্যিই চেহারা? আমাদের দেশে তো বহু এম্পাওয়ার্ড ওমেন আছেন যারা বিদ্যায়, বুদ্ধিতে, মেধায়, ইন্টেলিজেন্সে এত উজ্জ্বল, তাদের এসবের কিছুই প্রয়োজন পড়ে না। মানে মেয়েদের সবচেয়ে জরুরি যে ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, অর্থনৈতিক স্বাধীনতা, এটা একটা বড় অংশের মেয়ে বুঝতে পারলেন না। ওনারা সেটা চাইছেন, সেটা যৌন স্বাধীনতার মাধ্যমে। ওইটা করে কখনো ব্ল্যাকমেল করে, কখনো ট্র্যাপে ফেলে, কখনো আবার ওইটার মাধ্যমে এগুলো করে ওইটা পেতে চাইছেন। কিন্তু নিজের বিদ্যায়, বুদ্ধিতে, মেধায় যে অর্থনৈতিক স্বাধীনতার অর্জন, তার যে কি দাম, এটা অনেকেই বুঝতে চাইছেন। এই যে বলে না, আগেকার দিনেও ছেলে হলে ভীষণ আনন্দিত। কারা বেশি আনন্দিত হলো বলুন তো? মেয়েদের উপরে আজও অত্যাচার হয়, আজও অনেক মেয়ে অসুবিধা ভোগ করেন। কিন্তু এটা সবাইকে মানতে হবে, পুরুষ মানুষও প্রচুর ঝামেলার মধ্যে আছেন, পড়েন, ছিলেন, এবং পুরুষ মানুষের সঙ্গেও প্রচুর অবিচার হয়, এটা মানতে হবে। কেন প্রত্যেকদিন টিভি খুললে শুনতে হচ্ছে আজকে শ্লীলতাহানি হয়েছে, কালকে ধর্ষণ, পরশু যৌন নিগ্রহ? কেন এগুলো হচ্ছে? আমাদের এই জড়ে যেতে হবে, কারণ এগুলো যারা করেন তারা কিন্তু পুরুষ শ্রেণীভুক্তও নন। এটা একটা মানসিক ব্যাধি। আপনি কি কখনো ভাবেন আপনার বাড়ির বাবা, কাকা, দাদা এগুলো করবেন? কাজে সেই জন্যে সমস্ত পুরুষ রেপিস্ট এই বলে দাগিয়ে দিলেও কিন্তু শুনবো না। আজকে বহু মেয়ে তো এগুলো করছেন, অসভ্যতা, ফলস রেপ কেস, ছোট ছোট জামা কাপড় পরে রিল বানিয়ে আরো 10 জনের অসুবিধা করছেন। তাই বলে কি সব নারী খারাপ হয়ে যাচ্ছেন? সব নারীকে যেমন দাগিয়ে দেওয়া যাবে না, এমনি এই ঘটনার জন্য কিন্তু সমস্ত পুরুষ রেপিস্ট এটাও বলা যাবে না। বহু পুরুষ অত্যন্ত অসুবিধার মধ্যে আছেন এবং তাদের কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে, এটাও আমাদের মানতে হবে। নমস্কার, আমি ঐন্দ্রিলা। সবাইকে অনেক স্বাগত আমার পডকাস্টে। আপনারা দেখেছেন আমার পডকাস্টে অনেক রকম মানুষ এসেছে, অনেক রকম গুণীজন এসেছে। আজকে কে আছে আমার সাথে? অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য দিদি রয়েছে আমার সাথে, যিনি কিনা পুরুষের অধিকার যেটা আমরা শুনে থাকি সেটার প্রেসিডেন্ট রয়েছে আমার সাথে। নন্দিনী দি, নমস্কার, কেমন নমস্কার। আছেন? খুব ভালো। পুজো সামনে গেল, আর আমাদের আমরা জানি যে নারী সুরক্ষা, সবাই আমরা এই নিয়ে অনেকেই সমাজের মধ্যে আমরা খুব সোচ্চার হয়ে থাকি। তো আপনি একজন নারী হয়ে পুরুষদের নিয়ে যে এই কাজ করছেন এবং সেখানে প্রেসিডেন্ট আপনি অল বেঙ্গলস মেন্স ফোরামের, তো এই জার্নিটা যদি একটু আমাদেরকে বলেন। এই যত পডকাস্ট আজ পর্যন্ত জীবনে করেছি, কোনো হিসেব নেই, তাদের সব জায়গায় প্রায় আমাকে এই উত্তরটা দিতে হয়। কিন্তু আমার অবাক লাগে এটা ভেবে যে আজকে পৃথিবী জোড়া মহিলাদের জন্য যত কাজ হয় না, সে মানে ট্রাফিকিং থেকে মহিলাদের হুম। উদ্ধার করা হোক, মহিলাদের লেখাপড়া শিখিয়ে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হোক, বা নারী সুরক্ষা হোক, এম্পাওয়ারমেন্ট, তাতে কিন্তু সিংহভাগ পুরুষ মানুষই কাজ করছেন বেশিরভাগ জায়গায়। মানে আজও নারী অধিকার বা সুরক্ষার জন্য সবচেয়ে বেশি লড়ে যান পুরুষ মানুষ। এবং মজার বিষয়, আমি পুরুষ মানুষের জন্য কাজ করি বলে আমায় গালাগালও দেন প্রচুর পুরুষ মানুষ। স্বাভাবিক। তাদের কাউকে তো এই কথাটা শুনতে হয় না, হুম। যে তারা কেন নারীদের জন্য কথা বলেন, তারা পুরুষ মানুষ হয়ে। এবার আমাকে এই প্রশ্নটা ফেস করতে হয় যে আমি কেন নারী হয়ে, বহু নারী তো বলেনি, অনেক নারী বলেন, আবার বহু নারী সাপোর্ট করেন, কিন্তু পুরুষ মানুষ আমায় গালাগাল দেন, জানেন তো? এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তো এটা কোনো কথাই হতে পারে না যে, এটা তো একটা মানে ন্যায় এবং অন্যায়ের জন্য কথা বলা, তাতে নারী পুরুষ যার প্রতি অন্যায় হবে, হুম। আমার মনে হয় সবারই কথা বলা উচিত সব জায়গায়। তো ক্ষেত্রেও বেছে নেন মানুষ, পুরুষরাও নারীর জন্য বলতে পারেন, নারীরাও পুরুষের জন্য বলতে পারেন। আমার মনে হয় সমাজে সবসময় অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত, যদি ভুল কিছু হয় তার প্রতিবাদ হওয়া উচিত। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি এই ক্ষেত্রটা বেছে নিয়েছি, কারণ আমার অনেক আগে থেকে, আমি যখন কলেজ টলেজে পড়ি তখনও মনে হয়েছে যে পুরুষ মানুষ অনেক জায়গায় বঞ্চিত, পুরুষ মানুষের কথা বলার জন্য কেউ নেই, এবং হুম। পুরুষ মানুষ সর্বোপরি নিজেও বলেন না। অনেক জায়গায় মেয়েরাও তো বলেন না, বহু বছর মেয়েরাও বলেননি। তারপরে মেয়েরা মনে করেছেন বলা দরকার, তাই বলেছেন। এখনকার মেয়েরা তো যথেষ্টই ভোকাল, হুম। তাই বলে কি এখন নন ভোকাল মেয়ে নেই? এখনও অনেক মেয়ে আছেন যারা নন ভোকাল। তাদের জন্য কথা বলার কিন্তু অনেক লোক আছেন, সংস্থা আছে, সর্বোপরি এত বড় দেশের অনেক আইন কানুন প্রকল্প আছে, হুম। কিন্তু পুরুষ মানুষের জন্য কিছু নেই। কাজে এই সেখানে আইনটা কেন নেই? না, না, কারণ প্রথম কথা হচ্ছে আমাদের, এটা তো ফ্যাক্ট, মেয়েদের প্রতি একটা সময় অনেক কিছু হয়েছে, কিন্তু হুম। তখনও যদি আপনি দেখেন না, তখনও কিন্তু ঘরে ঘরে, যেটা পুরুষ মানুষের সঙ্গে এই যে দজ্জাল মহিলার কনসেপ্ট, হুম। দেখবেন আমাদের বাংলায়, হিন্দি সব ছবিতে ঘরে ঘরে অনেক সময় দেখা, একটা অনেক পুরনো ছবির কথা আপনাকে আমি বলবো, আপনি যেহেতু ফিল্মের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সাত পাকে বাঁধা ছবিটার কথা হুম। মনে হুম। করবেন, হুম। যেখানে সুচিত্রা সেন শেষে বলেছিলেন, মা হুম। তোমার মতন একজন মা থাকলে আর কোনো মেয়ের সংসার করা হুম। হবে না। সেখানেও আপনি সুচিত্রা সেনের বাবার ভূমিকা ভাবুন, কারণ হুম। লার্নেড মানুষ ছিলেন, কিন্তু উনি কি তার মাকে কোনোভাবে আটকেছেন? স্ত্রীর ভয়ে সর্বদা কাটা।
হুম। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু তখনও ছিল। আপনি দেখবেন যদি আপনার ঠাকুমা দাদুর আমলেও চলে যান, আপনি সেই ৭৭.৫ তুলসী হুম, হুম, চক্রবর্তীর হুম, অবস্থা হুম, ভাবুন। হুম। মানে ওরকম দজ্জাল স্ত্রীর দরজাল পালায় স্ত্রী কিছু ছিল। শুনছেনই না ওনার কোনো কথা। হ্যাঁ। তো ব্যাপারগুলো ছিল। আমাদের এখানেও বিনতা রায় ছিলেন, সবসময় ওরকম রোল করতেন। হুম, কিন্তু ওনারা তো নিশ্চয়ই ব্যক্তিগত জীবনে হয়তো এরকম ছিলেন না। হিন্দি হুম, ফিল্মে আপনি দেখবেন নাদিরা জি, শশিকলা হুম, জি, ললিতা পাওয়ার জি সবসময় এরকম রোল করে এসেছেন। হুম। তার মানে কি অস্তিত্ব তখনও ছিল কিন্তু এরকম স্ত্রীদের। বা এরকম শাশুড়িরা সবসময় ছিলেন কিন্তু। না দেখুন আপনি সিনেমার সঙ্গে আছেন বলেই জানেন, সিনেমা তো জীবনের প্রতিচ্ছবি। আবার কখনো কখনো জীবন থেকে গল্প তুলে নিয়ে গিয়েই সিনেমা একদম, হয়। একদম। দুটো একের সঙ্গে হুম, হুম, ওতপ্রোতভাবে হুম, জড়িত। কাজেই এগুলো কিন্তু ছিল। কিন্তু একটা হচ্ছে কি বলুন তো, আমরা তো সে তখনই আবার লোকে বড় বড় বলবে পুরুষতান্ত্রিক সমাজ। না, হুম। পুরুষতান্ত্রিক সমাজের ধারক এবং বাহক কিন্তু অনেকাংশে নারীও। এমন তো নয় পুরুষতান্ত্রিক সমাজের সঙ্গে যে পুরুষই শুধু জড়িত। আজকেই যে বলে না, আগেকার দিনেও ছেলে হলে ভীষণ আনন্দিত। কারা বেশি আনন্দিত হলো বলুন তো? ঠাকুমা, পিসিমা, শাশুড়িরা যারা, কাকিমা, হ্যাঁ। জেঠিমা শাঁখ বাজাচ্ছে সব কথা। মেয়ে হলে এই হয়েছে একটা মেয়ের ঢিপি। আশাপূর্ণা দেবীর গল্পই পড়বেন উপন্যাসে, হুম, মেয়ের হুম, ঢিপি। তার হুম। মানে কারা বলছেন এই কথাগুলো? বাড়ির মেয়েরাই খুড়শাশুড়ি, তো শাশুড়ি, বলছে। হ্যাঁ, তারাই। মেয়েরাই বরং বলছে। পুরুষ মানুষ কিন্তু ভেবেছে লক্ষ্মী এলো। অনেক না, অনেক উপন্যাসে। কিন্তু বাবারা আছে যারা কিন্তু মানে আ মেয়ে চেয়েছেন মেয়ে সবসময়। মেয়ে মেয়ে এলে চায় মনে না করেছেন কিন্তু। অনেকে সাফল্য। বলে যে পুরো ছেলে এলে বংশের প্রদীপ হবে। না, না মেয়েরা সেটা কি কাজ না, না করছে? সেটা নয়। কিন্তু বংশের প্রদীপ কারা বেশি ভেবেছেন? এই ঠাকুমা, পিসিমা, কাকিমা, জেঠিমা এরাই মনে করছে বংশ রক্ষা হলো না। আবার একটি মেয়ে আগে সবসময় গল্পে পড়বেন, আজও হয়তো বহু ফ্যামিলি আছে। একটি ছেলের বউ তার যদি বাচ্চা-কাচ্চা হচ্ছে না, তাকে সবচেয়ে বেশি দুষছেন কারা দেখবেন? শাশুড়িরাই দোষ করছে। শাশুড়ি শুধু না, মানে বা মহিলাদের মধ্যে সেটা একটা আলোচনার বিষয়। এখনো বাচ্চা হচ্ছে না, এতদিন বিয়ে হলো কেন? লাইফ তো তাদের। আপনারা কে কথা বলার? আপনারা তো কেউ নন। মানে একটি মেয়ের বাচ্চা নাই হতে পারে এবং সে প্রবলেম কিন্তু ছেলেটিরও হতে পারে। এমন নয় যে মেয়েটির প্রবলেমে হুম, হচ্ছে না। বহু হতেই পারে, পুরুষ মানুষের প্রবলেম হতে পারে না। বহু পুরুষের প্রবলেম আছে। কিন্তু সেখানেও দেখবেন চেষ্টা করা হয় চাপিয়ে দেওয়ার, আজও চেষ্টা করা হয় হয়তো বহু জায়গায় মেয়েটির প্রবলেম। হুম, কেন? একটা সুস্থ স্বাভাবিক সমাজে তো এটাই হওয়া উচিত। দুজনে ডাক্তারের কাছে যাও, দেখো কার প্রবলেম, যেকোনো কারো প্রবলেম হতে পারে। আইদার আজকাল নানা রকম উন্নত চিকিৎসাও হয়েছে সেটা হোক। আর যদি নিতান্তই ছেলেটির প্রবলেম বা মেয়েটির প্রবলেম কোনোটাই সারানো যাচ্ছে না, অ্যাডপ্ট করার অপশন রয়েছে। সেই অ্যাডপশনের ক্ষেত্রেও সবচেয়ে বেশি অবজেকশন আসবে আমি আপনাকে বলতে পারি বাড়ির মেয়েদের থেকে। তাহলে পুরুষতান্ত্রিক সমাজ কারা জিইয়ে রেখেছেন বলুন তো? মহিলারা কিন্তু। দেখবেন সেই ক্ষেত্রেও অবজেকশন করেন মহিলারা। কি অ্যাডপ্ট করা হবে? কার না কার ছেলে-মেয়ে, কার না কার সন্তান, কি না কি হচ্ছে কোন বাড়ির দেখবেন। আমি যদি একটু ভুল বলছি এই কথাগুলো। তাহলে পুরুষতান্ত্রিকতার সঙ্গে পুরুষকে সবসময় দোষী করে দেবেন না। এটা ইজ আ কনসেপ্ট। পুরুষতান্ত্রিকতা ইজ আ কনসেপ্ট। কারণ দেখবেন আগেকার দিনের মেয়েদেরও যখন বিয়ে হতো, তাদের কি কোনোদিনও শ্বশুর-ভাসুরের ভয় দেখানো হতো? কি বলা হতো? শ্বশুরবাড়ি যা দেখবি শাশুড়ি আর ননদ, হুম, দজ্জাল, রায়বাঘিনী, ননদিনী। কেন? হুম, তাহলে এখনো যে এই যে ধরুন ডোমেস্টিক ভায়োলেন্স করা হয় না মেয়েদের, এমন তো নয় যে সেটা উবে গেছে। অনেক বাড়িতে এখন আছে। তারা বেশিরভাগ কিন্তু শাশুড়ি ননদের দ্বারাই অত্যাচারিতর কথা বলা হয়। শ্বশুর বা ভাসুরেরা তো নীরব থাকেন, কিন্তু অত্যাচারটা মেনলি তো ওখান থেকে আসে। সেখান থেকে ইনফ্লুয়েন্স হয় হাসব্যান্ডের। হাজবেন্ড অনেক সময় মা শুনুন আমাদের কাছে তো প্রত্যেক দিন এরকম আসে। হুম, বহু ছেলের মা আসেন যারা কিন্তু রিয়েলি রিয়েলি চান না ছেলে আর বউ ঘরটা করুক। বহু মেয়ের মাও যে এরকম আছেন, মেয়ের ঘর করতে দিচ্ছেন না। বহু ছেলের মাও তো এরকম আছেন যারা ছেলে আর ছেলের বউয়ের সুখী সংসারটা চাইছেন না। হুম, বহু ছেলের মা এরম আছেন। এই তো ছেলের বাবার কিন্তু পাল্লা কম ভারী। বহু ছেলের মা আছেন যারা চান না, মানে ভাবছেন ছেলের উপর থেকে আমার সব অধিকার চলে যাচ্ছে। এটা তো সত্যি ছেলের মারা করেছেন। আর মেয়ে আজকাল তো মেয়ের মারাও সঙ্গে জুটেছেন যে মেয়েকে ঘর করতে দিতে চাইছেন না। তাহলে সব ক্ষেত্রেই সেই মায়েরা কিন্তু এসে দাঁড়াচ্ছেন ব্যাপারটায়। বাবাদের ভূমিকা কোথায়? নীরব থাকায়। সমাজ এতটাই ফাস্ট হচ্ছে তারপরেও কেন এত সমস্যা আমার কথা হচ্ছে? তো এটাই। আজকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে খুললে সবসময় দেখছি বহু মেয়ে হ্যাক চর্বিত চর্বণ লেখা লিখছেন। হুম, ওনারা চাকরি করেন কিন্তু শ্বশুরবাড়িতে খুব রান্না চাপ দিচ্ছেন শাশুড়ি। ননদ আসবে বলে ওনার ভাইফোঁটায় যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, জামাই ষষ্ঠীতে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলি এই যদি আপনারা লিখছেন তাহলে আপনারা এগোলেন কোথায়? আর সেখানে যদি আপনারা নীরবে সব সহ্য করছেন এগুলো, তাহলে আপনাদের এগোনো কোথায় হলো? আর এগুলো সাতকাহন করে আপনারা যদি ফেসবুকে বসে লিখছেন, আর আপনাদের গল্পের যদি শুধু এই টপিক হয়, তাহলে তো আপনাদের লজ্জা পাওয়া উচিত। আপনাদের কি এম্পাওয়ারমেন্ট হলো? আপনাদের এখনো যদি এই গল্প লিখে সহানুভূতি কুড়োতে হয় স্বাধীনতার ৭৮-৭৯ বছরে এত ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ধ্বজা উড়িয়ে, তাহলে আপনাদের হুম। কি হলো?
কি হলো আপনাদের? আপনারা সবাই লিখে যাচ্ছেন, সারাদিন পড়ি তো সারাক্ষণ গল্পগুলো, যে কি উনি চাকরি করেন কিন্তু ওনার শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীতে ভাইফোঁটায় ওনাকে বাপের বাড়ি যেতে অ্যালাউ করা হয় না। উনি কারি রান্না করে যাচ্ছেন কিনা, ওনার ননদরা আসবে, এই আসবে তাই আসবে, ওনার কোনো কথা বলার মুখ নেই। কেন নেই আপনার কথা বলার মুখ? আমি এটা জানতে চাই। কেন আপনাদের প্রতিবাদ নেই? আপনি নীরবে আপনাকে সহ্য করে যাচ্ছেন, কেন করছেন? আপনি তো রোজগেরে। হুম। আর যিনি রোজগেরে নন তিনি কেন কথা বলতে পারবেন না? আমি জানতে চাই। আপনার অধিকারের জন্য কথা বলাটাই তো আপনার অধিকার। তাহলে আপনার কি হলো এত বছরে? আপনারা তো সেই তিমিরেই পড়ে আছেন। তাহলে আপনাদের জন্য এত কিছু হয়েও তো কোনো লাভ হলো না, তাই না? আপনি নিজে যে এত মানে ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে এত সবাই আমরা যে কথা বলে থাকি সোসাইটিতে, কখনো কাজ করতে গিয়ে এরকম কোনো সময় সমস্যা ক্রিয়েট হয়েছে? না, কোথাও হয়নি। আমি নিজেকে প্রথম কথা ওমেন হিসেবে সুবিধে চাইনি কোনোদিনও, সেটা আজকেই কাজ করি বলে তো প্রশ্নই ওঠে না। আর কোনোদিন নিজেও জীবনে চাইনি। আমি একজন মানুষ হিসেবে মনে করেছি আমার এই কাজটাকে, চাকরি-বাকরি করেছি বহুদিন। ওই মানে আমাদের ব্যবসা ছিল, আছে এখনো, সেটাও সামলেছি বহুদিন। গান-বাজনা করছি এত বছর। কোথাও কোনোদিন মানে মহিলা হিসেবে সুবিধে চাইনি। আর ভাবতেও পারি না সুবিধে নেবার কথা। এবং আমি কিন্তু কোনোদিনও সেরকম প্রবলেমও কোথাও ফেস করিনি এজন্যে। কোত্থাও কোনো প্রবলেম ফেস করিনি। আমায় কিন্তু আমার অফিসের সহকর্মীরা সারা জীবন ভালোবেসেছেন। আজকে আমার এই কাজের জন্য তারা আমায় খুব ভালোবাসেন। গান বাজনার জগতে সবাই অত্যন্ত ভালোবেসেছেন। আমার মিউজিশিয়ান থেকে শুরু করে যারা গান বাজনা একসঙ্গে করেন সবাই আজও খুব ভালোবাসেন, নারী পুরুষ নির্বিশেষে। সব জায়গায়। আমি কিন্তু সুবিধে চাইনি, তাই আমার সঙ্গে হয়তো এগুলো হয়ওনি। আমি সবসময় চাইবো আমি সুবিধে নেব নারী হিসেবে, আর তারপরে ভাববো আমার সঙ্গে কেন এগুলো হলো, এটা কিন্তু দুটো একসঙ্গে হবে না কিন্তু। এই যে জেন্ডার বায়াস যেটা কথাটা আমরা বলি, জেন্ডার ইকুয়ালিটি বলি, ছেলে মেয়ে আলাদা আলাদা, এখন মেয়েরা অনেক চাঁদে গিয়ে মানে না, না, সেটা বা সেটা রাষ্ট্রপতি হয়েছে বা না, কেন মুখ্যমন্ত্রী হবেন হয়েছে না? আমি আমাদের। বুঝতে পারছি না। সমান অধিকার চাইছেন তাহলে কিন্তু কিছু কিছু কিন্তু পুরুষ আছে না, না, না। হ্যাঁ, বলুন আপনার যারা কথাটা শুনি। হচ্ছে আপনার ডমিনেটিং করে থাকে, না, 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 আমি যে বহু তোমার মহিলা দ্বারা ডমিনেটিং কিছু এ কি? হবে না। আপনি এই কথা কেন বলছেন? ডমিনেটিং মহিলা নেই? ডমিনেটিং মহিলার সংখ্যা বেশি। এ কি তাহলে বলছেন মানে আপনি? ওটা উল্টো দিকে পায় হয়তো। ডমিনেটিং মহিলার সংখ্যা বেশি। আচ্ছা। ঘরে, ঘরে আপনি দেখবেন ডমিনেশন মহিলাদের। সেটা ন্যায় কি অন্যায় অন্য কথা। কিন্তু মেয়েরা করবেন নাই বা কেন? আমি বুঝতে পারি না। বা মেয়েরা এটাকে না সবসময় ভাবছেন বিরাট কিছু করেছে। কিন্তু কেন? আজকে মহিলারা চাঁদে যাওয়া তো নরমাল। এত এম্পাওয়ারমেন্ট হচ্ছে, মেয়েদের জন্য এত সুযোগ সুবিধা হচ্ছে, মেয়েরা যাবেন নাই বা কেন? সেটাই তো নরমাল হওয়া উচিত ছিল। মেয়েরা সেটাকে না ভীষণ গ্লোরিফাই করে ফেলছেন। কেন? আজকে তো আমরা এটাই হতে চেয়েছিলাম। তাহলে এটাকে তো অ্যাবনরমাল কি আছে? কিছু নেই তো। কিন্তু আচ্ছা। এটা সবসময় মাথায় রাখতে হবে, নারী আর পুরুষ কিন্তু এক নন, হ্যাঁ? নারীর চিন্তাধারা পুরুষের চিন্তাধারা এক হবে না, চাহিদাও এক হতে পারে না। নারী যা চান আর পুরুষ যা চাওয়া দুটো কিন্তু এক না। কক্ষনো এক হবে না। আপনি খুব গভীর পড়াশোনা করে দেখবেন, যেহেতু এই কাজ করতে এসে দেখছি প্রত্যেকদিন, আজকে প্রায় ৯ বছর হতে চলল। আমাদের অফিস ৭ দিন খোলা থাকে। প্রত্যেকদিন গড়ে আমি ধরে নিলাম ৬ জন করে আসেন। তার বেশিও আসেন, কমও আসেন। গড়ে আমি সেটাকে ৬ জন ধরে নিলাম। প্রত্যেকদিন পুরুষ মানুষ দেখি, তাদের পরিবারের লোক দেখি তো, কারণ আমি কিন্তু পুরুষ মানুষের কাজ করি না। পুরুষ মানুষ এবং তাদের পরিবারের জন্য কাজ করি। কাজেই বহু নারীও আসেন। তাদের মা, বাবা, মা, কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসি, ওয়াইফও আসেন অনেকের। কারণ অনেক পুরুষ ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্টে, ফলস পক্সোতে আক্রান্ত। তাদের তো ওয়াইফরাও আসেন ফলস রেপ কেসে। বোনেরা আসেন, মেয়ে আসেন অনেকের। বলেন, দিদি মা সারা জীবন বাবার জীবনটা একবারে শেষ করে দিয়েছে। এখন আমি হুম। বড় হয়েছি, আপনাদের খোঁজ পেয়েছি তাই এলাম। অনেক মেয়েকেও দেখছি বাবাকে নিয়ে আসতে। কেমন? তো মেয়েদের চাহিদা আর ছেলেদের চাহিদা কিন্তু এক হতেই পারে না কক্ষনো। কক্ষনো হবে না। আগে তো আপনার পুরুষতান্ত্রিক সমাজ ছিল আর কি। আবার আপনি একই না না জিনিস না, বলছেন। আমি এটা যেটা পুরুষতান্ত্রিক বলছি। সমাজের সঙ্গে কিন্তু পুরুষ মানুষ শুধু রিলেটেড নন। পুরুষতান্ত্রিক সমাজ ইজ আ কনসেপ্ট। সেখানে নারীরাও সমানভাবে আছেন। আমাকে একটা কথা বলুন তো, এই যে একটা কনসেপ্ট আছে না, যে এখন তো এসব কমে গেছে অনেক, যে বাড়ির ছেলেদের নাকি দুধের গ্লাস দেওয়া হয়, বড় মাছের টুকরো দেওয়া হয়, হ্যাঁ। মাংসের বাটি দেওয়া, এগুলো কারা দিতেন? বাড়ির ছেলেরা দিতেন? কারা দিতেন এগিয়ে? ঠাকুমা, পিসিমা, জেঠিমা, কাকিমা, নিজের মায়েরাই তো দিতেন। বাড়িতে বউ এলেই তাকে ছোট মাছের পিসটা দেয়া, এটা কারা করেছেন? বাড়ির ছেলেরা খেতে দেন কোথাও? তো কোথাও গিয়ে তারাও তো কোনো একটা ইনফ্লুয়েন্স না, হয়েছে। সেটাই তো বলছি। তাহলে পুরুষতান্ত্রিকতা কারা বয়ে নিয়ে যাচ্ছেন? সবাই মিলে একটা কনসেপ্ট। এটা কিন্তু পুরুষ মানুষকে দেখে দিলে হবে না। এর মধ্যে হুম। মহিলাদের একটা বিরাট ভূমিকা আছে। আপনাকে আমি একটা ছোট কথা বলি। আজকে দেখবেন একটি মেয়ে, ধরুন আপনি আপনার নিজস্ব ক্ষমতায় প্রতিভার জোরে একটা জায়গায় পৌঁছলেন। সবার আগে আপনাকে টেনে নামাতে চাইবেন কিন্তু মহিলারা। বলবেন ও দেখতে টেকতে ভালো, তো এই দেখো কিভাবে পেলো এই জায়গাটা। এটা কিন্তু মহিলারা আগে চাইবেন আপনাকে টেনে নামাতে, পুরুষ মানুষ নয়। এটাও আপনি জেনে রাখুন। মহিলাদের মধ্যে এই হুম। টেন্ডেন্সি থাকবে।
আপনি একটা এমন জামা কাপড় পরে বেরোন, দেখবেন পুরুষ মানুষ হয়তো সেটা উপভোগ করবেন, আপনাকে ভালো লাগছে, কিন্তু মহিলারা আগে সবার সেটা নিয়ে শুরু করবেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এগুলো, অনেক মহিলা আছেন যারা ফ্রাস্ট্রেটেড, যাদের এগুলো হয়নি, তারা সবার আগে আপনার পেছনে লাগবেন। আজকে ধরুন, আজকের মেয়েরা তো অনেক বেশি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, অনেকেই হুম, লিভিনে আছেন, অনেকেই অনেক কিছু করছেন, সেগুলো নিয়ে কোনো কথা বলার থাকতেই হুম। পায় না। কিন্তু একদল মহিলা যাদের এগুলো ইচ্ছে ছিল, যারা করতে পারেননি, আমার উপর অনেকেই আপনার এই পডকাস্টটা শুনে রেগে যাবেন, তারা কিন্তু সবচেয়ে বেশি এদের পেছনে লাগছেন। এবং মেয়েরা কেন ড্রিঙ্ক করবেন, মেয়েরা কেন সিগারেট খাবেন, মেয়েরা কেন নাইট ক্লাবে যাবেন, এ নিয়ে আমার আমরা তো কই কখনো আমার কিন্তু করিনি। অ্যাটলিস্ট কোনোদিন কোনো বক্তব্য ছিল না। আমি পুরুষ অধিকার কর্মী মানেই আমার কিন্তু এগুলো নিয়ে বক্তব্য নেই। আমার কিন্তু একটাই বক্তব্য, পুরুষ মানুষের ঘাড়ে বন্দুক রেখে এগুলো করা যাবে না। তাকে এগুলোতে দোষ, মানে তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, এবং এগুলো যখনই অন্য পথে চলে যাচ্ছে তখন পুরুষের ঘাড়ে দোষ চাপানো যাবে না। এবং আমি আরেকটা কথা খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, মেয়েদের উপরে আজও অত্যাচার হয়, আজও হুম, অনেক মেয়ে অসুবিধা ভোগ করেন, আজও অনেক মেয়ে নানা রকম মানে ঝামেলার মধ্যে পড়েন। কিন্তু এটা সবাইকে মানতে হবে, পুরুষ মানুষও প্রচুর ঝামেলার মধ্যে আছেন, পড়েন, ছিলেন, এবং পুরুষ মানুষের সঙ্গেও প্রচুর অবিচার হয়, এটা মানতে হবে। কোনোদিন বলিনি মেয়েদের মধ্যে হয় না এগুলো, আজও মেয়েরা সমান অসুবিধার মধ্যেই আছেন। কিন্তু আমার যেখানে খারাপ লাগে, স্বাধীনতার ৭৯ বছরেও আমরা এত কিছু করেও মেয়েদের কেন সেই সুরক্ষাটা দিতে পারলাম না, এটা নিয়ে আমরা কেউ কথা বলছি না। ঠিক। কেন পারলাম না? আজকে এত আইন, এত প্রকল্প, হুম। এত ওমেন এম্পাওয়ারমেন্ট, এত রকম রাজ্যে, রাজ্যে আলাদা রকম মেয়েদের জন্য সুবিধে করে দেওয়া হয়েছে। তারপরেও এটা কেন হলো না, এটা নিয়ে আমাদের লজ্জা পেতে হবে। কেন আমরা এটা করতে পারছি না? কেন প্রত্যেকদিন টিভি খুললে শুনতে হচ্ছে আজকে শ্লীলতাহানি হয়েছে, কালকে ধর্ষণ, পরশু যৌন নিগ্রহ, কেন এগুলো হচ্ছে? আমাদের এই জড়ে যেতে হবে। কারণ এগুলো যারা করেন তারা কিন্তু পুরুষ শ্রেণীভুক্তও নন। এটা একটা মানসিক ব্যাধি। হুম। আপনি কি কখনো ভাবেন আপনার বাড়ির বাবা, কাকা, দাদা এগুলো করবেন? আপনার স্বামী, আপনার তো কাজে সেই জন্যে সমস্ত পুরুষ রেপিস্ট এই বলে দাগিয়ে দিলেও কিন্তু শুনবো না। যেমন আজকে বহু মেয়ে তো এগুলো করছেন, অসভ্যতা, হুম, ফলস হুম। রেপ কেস, ছোট ছোট জামা কাপড় পরে রিল বানিয়ে আরও 10 জনের অসুবিধা করছেন। তাই বলে কি সব নারী খারাপ হয়ে যাচ্ছেন? নিশ্চয়ই হন না। তাহলে সেটাতে তো নারীদের আপত্তি থাকবে যদি সব নারীকে দাগিয়ে দিতে চাই। সব নারী নিশ্চয়ই খারাপ নন। বহু মেয়ে এখনো ভালোভাবে সংসার করছেন, সংসারের জন্য প্রাণপাতও বহু মেয়ে করছেন। তাহলে সব নারীকে যেমন দাগিয়ে দেওয়া যাবে না এই কিয়দংশ নারীর জন্যে, তেমনি এই ঘটনার জন্য কিন্তু সমস্ত পুরুষ রেপিস্ট এটাও বলা যাবে না। বহু পুরুষ এর জীবন ছাড়খাড় হয়ে যাচ্ছে, বহু পুরুষ অত্যন্ত অসুবিধার মধ্যে আছেন এবং তাদের কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে, এটাও আমাদের মানতে হবে। আমার বক্তব্য এখানে। আর আজকে স্বাধীনতার ৭৯ বছরের প্রাক্কালে দাঁড়িয়ে আমাকে যদি মানতে হয় যে একটা দেশ, এবং এটা কিন্তু একটা আমাদের স্টেটে নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই জিনিস হয়ে চলেছে, তাহলে কেন হচ্ছে আমাদের কিন্তু সেটা আগে বিচার করা উচিত। ৫টা ধর্ষণ হয়ে যাওয়ার পর সেই নিয়ে হৈ হৈ রই রই, রাত জাগা রাত দখল, হুম। আর কেন হলো করে চিৎকার চেঁচামেচি না করে তার কোনো আমার সলিউশন মনে নেই। হয় আমাদের এখন খুব ইন্ট্রোস্পেকশনের সময়, যে এগুলো এত বাড়লো কেন, এইটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা প্রত্যেক রাজ্যে রাজ্যে করা উচিত, যে এগুলো কেন বেড়ে চলেছে। কারণ এবছর যেহেতু 10ই অক্টোবর হচ্ছে মেন্টাল হেলথ ডে, এবার কিন্তু অতি ব্র্যান্ডেড এবং নামি হসপিটালে চালু হয়েছে মেন্স মেন্টাল হেলথ নিয়েও আলোচনা। আচ্ছা। এগুলো জরুরি, এগুলো দরকার, এবং সবার মেন্টাল হেলথ নিয়ে আমার মনে হয় আলোচনা করার দরকার। কারণ এই যে কিছু মেয়ে মধ্যে এই টেন্ডেন্সি তৈরি হচ্ছে না, যে একটা ফলস রেপ কেসে ফাঁসিয়ে দেবো, এই টাকা নিয়ে নেবো, 3 মাস বিয়ে করে, এগুলোই বা কেন তৈরি হচ্ছে? আজকে যখনই না আপনি একটা ফলস রেপ কেস বা ফলস গ্যাং রেপের আপনি গল্প ফাঁদেন, তখন আপনি ভুলে যান যে আর 10টা মেয়ে যারা রেপড হয়েছে বা গ্যাং হ্যাঁ, রেপড হয়েছে তাদেরটা হালকা হয়ে যায়, একদম। তাই না? একটা ভুল গ্যাং রেপের গল্প কিন্তু 10টা গ্যাং রেপকে হালকা করে দেয়। এটা মেয়েরা বুঝতে পারছেন না। এইটা সবচেয়ে দুঃখের এবং লজ্জার। এটা খুব খারাপ লাগে যে আপনি কনসেনসুয়াল সেক্সে গেলেন, তারপরে যখনই একটা মুশকিলে পড়ে গেলেন, তখন সেটাকে আপনি বলে দিচ্ছেন রেপ হয়েছে, গ্যাং রেপ হয়েছে। এটা তো ঠিক কথা নয়, তাই না? সঠিক এগুলো বিচার পাচ্ছে না অ্যাকচুয়ালি যাদের। তার ফলে এই যে ধরুন আজকে এত এত 498 যেটা এখন হুম, বিএনএসএ হুম, 85, হুম, এত ভুয়ো প্রমাণিত হচ্ছে। হুম, আপনাকে আমি একদম স্ট্যাটিস্টিক্স বলে দিতে পারি। তো তাতে কি হচ্ছে, বহু মেয়ে তো আজও নির্যাতিত হন তো হুম, শ্বশুরবাড়িতে, হন না তো এরো না। ভারতবর্ষ জুড়ে অনেক স্টেট আছে যেখানে মেয়েদের অবস্থাটা এখনো ভালো নয়। তার মধ্যে বাংলায় যেহেতু মেয়েদের এক্সপোজার বেশি, বাংলার মেয়েরা অনেক বেশি স্মার্ট হয়ে উঠেছেন। তো তাহলে কি হচ্ছে বলুন তো, সেই মেয়েদের ওই অত্যাচারগুলো খুব হালকা হয়ে হুম। যাচ্ছে। এটার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এইটা খুব দুঃখের। মেয়েরা এই সত্যটা বুঝতে পারছেন না। এইটা খারাপ লাগে খুব। আচ্ছা, আমরা জানি যে কলেজে এই যে র্যাগিং ব্যাপারটা হয়ে থাকে এবং নামকরা কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে বাবা মারা খুব স্বপ্ন নিয়ে ছেলে মেয়েকে পড়াতে আসে, সেখানে ছেলেরাও র্যাগিং হয়, মেয়েরাও র্যাগিং হয়।
কোথাও গিয়ে মনে হয় যে ছেলেরা একটু বেশি র্যাগিং হচ্ছে, না না সেটা তাদের চিরকাল। থ্রেড কালচার হচ্ছে, না না সেটা তো চিরকাল ছিল, আজকে কিন্তু না। কিন্তু তারপরেও কোনো কি আইন না, পাশ হলো না আইন এটার? তো পাস আছে। র‍্যাগিং তারপরেও কমিটি তো এত র্যাগিং হচ্ছে। দেখুন এগুলো না, এগুলো এমন একটা জিনিস না, এগুলো কিন্তু সাংঘাতিকভাবে আপনি চেষ্টা করলেও থেকে যাবে। তবে আমি আপনাকে একটা কথা বলি, যাদবপুরের ঘটনা ২ বছর আগে নিশ্চয়ই হুম, ভুলে হুম, যাননি। হুম। সেটাও একটা অভিশপ্ত 9th আগস্টই ছিল, আর গত বছরও 9th আগস্টই ছিল অভয়ার একদম। ঘটনা। দুটি কিন্তু একটা কর্মক্ষেত্রে, একটা শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে। তাহলে মানুষ কোথায় গিয়ে নিরাপদ? কোথাও নয়। এবার যাদবপুরের ঘটনার সময় আমি কিন্তু অতি জনপ্রিয় একটি চ্যানেলে দাঁড়িয়ে বলেছিলাম, যেটা কিন্তু আর কেউ বলেননি। আমায় তো অনেক মহিলা সবসময় বলেন আমি পুরুষ মানুষ নিয়ে কথা বলি। আমি কিন্তু বলেছিলাম যে, "আপনারা মেয়েদের হস্টেলেও খোঁজ নিন।" এই জিনিস কিন্তু মেয়েদের হস্টেলেও হয়। বহু মেয়ে আছেন যারা গ্রাম থেকে আসছেন, মফস্বল থেকে আসছেন, স্বাভাবিক। সেরম সাজগোজ জানেন না, ইংরেজি বলতে পারেন না, তাদের সঙ্গেও হয়তো এগুলোই হচ্ছে। কিন্তু কেউ খোঁজ নেননি। আপনি দেখুন এই বছর একটি মেয়ে যাদবপুরে কিন্তু চলে গেলেন জলে ডুবে। বলুন তো হুম। তার জন্য আর কি হয়েছে? কেউ কথা বলছে না? কোনো রাত দখল করেছেন কেউ? কিছু হয়েছে? আর কিছু হলো? সে মেয়েটি কিন্তু চলে গেলেন। একই জিনিস হলো, আমি বারবার তখন বলেছিলাম যে মেয়েদের হস্টেলেও আপনারা খোঁজ খবর করুন, সেখানেও এই একই ঘটনা ঘটে। আচ্ছা এবার কি হলো? ওই ছেলেটির কথা যখনই আমি কোথাও তুলি তখন একদল কোট আনকোট নারীবাদী বলেন ওই ছেলেটিকে তো পুরুষ মানুষরা রেপ করেছিল। ও তাহলে সেটা রেপ নয়? এবার আপনি আমাকে একটা কথা বলুন তো, অনেক বাড়িতে যখন ছেলের বউরা অত্যাচারিত হন, তাদের তো শাশুড়ি আর ননদ অনেক অত্যাচার করেন। তাহলে তো মহিলাদের দ্বারা মহিলারা অত্যাচারিত, তাহলে সেটা ডোমেস্টিক ভায়োলেন্স নয় বলুন? তাহলে পুরুষ মানুষকে পুরুষ মানুষ রেপ করলে যদি রেপ না হয়, তাহলে মহিলাকে মহিলা অত্যাচার করলে কেন ডোমেস্টিক ভায়োলেন্স হবে? কেন হবে? কারণ আমাদের দেশে বয় চাইল্ড আর সেক্সুয়ালি অ্যাবিউজ 53%, সেটা কিন্তু মেইনলি পুরুষ মানুষদের দ্বারাই। এই রাস্তায় ঘাটে যে হোটেল-টোটেলগুলো থাকে, তারপরে আপনার রাস্তার পাশে যে ধাবা, সেখানে বিভিন্ন এই যে লরি, ট্রাক ড্রাইভার এই হুম, সমস্ত হুম, থাকে। হুম। এছাড়াও স্কুলের বাচ্চা ছেলেরাও অনেক, তাদের অনেক সময় টিচারদের দ্বারা, মহিলাদের টিচারদের দ্বারাও হন। সেটার সংখ্যা কিন্তু কম। তো এবার তাহলে সেগুলো তাহলে রেপ নয়? এটাই বলব আমি। এটা কি অদ্ভুত যুক্তি আমাকে বলুন তো? এই জায়গাটায় আমার খুব আপত্তি। আমরা এগুলো নিয়ে ভাবলাম না। আর কিছু এই কোট আনকোট নারীবাদী কিছু আছেন না, যারা এগুলো শুনলেই এরকম করেন, রেগে যান। মানে তাদের মতে মেয়েদের জন্য সব হতে হবে, পুরুষ মানুষের জন্য ভাবাও যাবে না। কদিন আগে দেখলাম একজন লিখেছেন সোশ্যাল মিডিয়ায়, এই পুরুষ খেলাটা অনেক হয়েছে। মানে ওনাদের কি একটু ভয় লাগছে? যে পুরুষ মানুষ নিয়ে এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে, তাহলে সেটা নিয়ে লোকে একটু ভাবনা চিন্তা করছেন, অসুবিধা হচ্ছে? আচ্ছা, চাইল্ড অ্যাবিউজ তো আমরা দেখে থাকি, অনেক স্কুলেও হয়েছে আরকি এরকম। তো সেক্ষেত্রেও তো সেটাও কিন্তু পুরুষদের দ্বারাই কিন্তু হচ্ছে। কে বলল মহিলাদের দ্বারা হচ্ছে না? যার জন্য কালকে রায় এসেছে যে পক্সো কিন্তু জেন্ডার নিউট্রাল ল। তাহলে যেই মহিলাদের দ্বারা বাচ্চা ছেলেদের অ্যাবিউজ হয়, তাহলে সেটাও তাহলে সেরকম কঠোর শাস্তি তার জন্য হওয়া উচিত। বহু এক অল্প বয়সী অনেক মেয়েরা তো আছেন টিচার, তাদের দ্বারাও কিন্তু বহু ছেলে বাচ্চাদের অ্যাবিউজ হয়। কিন্তু সেগুলো সামনে আসে না। কারণ দেখুন আমরা বাচ্চা মেয়েদেরকেই ব্যাড টাচ, মানে গুড টাচ কত শিখিয়ে উঠতে, পার্সেন্টেজ আরকি এরকম হচ্ছে রোজ? অনেক আছে পার্সেন্টেজ। আমি আপনাকে বলি, কারণটা আপনি শুনুন। বাচ্চা মেয়েদেরকেই আমরা ব্যাড টাচ, গুড টাচ ঠিক করে শিখিয়ে উঠতে পারিনি। হুম। বাচ্চা মেয়েদের এরকম ঘটনায় আমরা চেপে যাই। হ্যাঁ, কাউকে বলবে না, "এই কিছু হয়নি", লুকিয়ে রাখি। তাহলে বাচ্চা ছেলেদের তো ব্যাড টাচ, গুড টাচ শেখানোর প্রশ্নই সেক্স ওঠে না। এডুকেশন কি এখন প্রয়োজন? না, তার আগে এগুলো শুনুন আপনি। বাচ্চা ছেলেদের যারা বাবা-মা তারা জানেনই না এগুলো করা উচিত। তারা বোঝেন, নিজেরাই জানেন না তো। তারা বাচ্চা ছেলেকে কি শেখাবেন? হঠাৎ দেখছেন যে ছেলে স্কুলে যেতে চাইছে না। হঠাৎ দেখছেন ছেলে আঁকা স্কুলে যেতে চাইছে না। হুম, কাজেই ওই নাচ শিখে যেতে চাইছে না, সাঁতার শিখে যেতে চাইছে না। ওনারা হুম। কখনো মারতে শুরু করলেন। "এই ফাঁকিবাজ তুমি।" বুঝতে পারছে না যে ছেলেটা কেন যেতে চাইছে না, এবং এই ট্রমা তার ভবিষ্যৎ জীবনে, তার বিবাহিত জীবনটাকেও নষ্ট করে দিতে পারে। আমাদের কাছে ২ দিন ও! আগেই হয়েছে। আপনি আমাকে এমন সময় কথাটা বললেন, ছেলেটি এসে বলেছে যে, "আমার মেয়ে দেখলেই অস্বস্তি হয়।" বুঝেছেন? এই ছোটবেলা থেকে এই জিনিসটা হয়তো হয় ভেতরে এই আরকি। ট্রমা। অনেকদিন আগে একটা হিন্দি ফিল্ম হয়েছিল 'সম্বন্ধ' বলে, অনেক বছর আগে। বিনোদ মেহরা ছিলেন, অশোক কুমার। এই সেম জিনিস, ওর ছোটবেলাতে এমন একটা ট্রমা হয়েছিল। ছেলেটি এসে বলল। ইভেন মানে আমার তখনই আমাদের এখানে আরো ২-১ জন মেয়েরা বসেছিলেন, এসেছিলেন যারা অনেকের হয়তো মা, বোন। ও কথা বলতে চাইল না। একমাত্র আমার সামনে ও বলল, "আপনার সামনে দিদি কোনো অস্বস্তি হচ্ছে না। কিন্তু আমি আর কারুর সামনে কথা বলতে পারব না।" ওকে অন্য জায়গায় মানে আমাদের অফিসের দোতলায় নিয়ে গিয়ে কথা বলাতে হলো। ভাবতে পারছেন? তাহলে ওর নিশ্চয়ই কোনো একটা প্রবলেম আছে কোথাও। তারপরে আমাদের যিনি প্যানেল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তার কাছে পাঠানো হলো ওকে। ও পরিষ্কার বলছে আমার মেয়ে দেখলে অস্বস্তি হয়। এরকম অনেক আছে। অনেকের বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে এজন্যে। তখন সেই মেয়েরা তাদেরকে হয়তো ইম্পোর্টেন্ট বলে দেখে দিচ্ছেন। ভাবতে হবে সমস্যা অনেক গভীরে। আমি বারবার বলছি না এই যে এত রেপ, এত শ্লীলতাহানি, এত molestation কেন বেড়ে যাচ্ছে? আমাদের এগুলো নিয়ে চিন্তা করার দরকার। এগুলো হয়ে যাওয়ার পরে রাত দখল আর চেঁচামেচি চিৎকারের
করে কোনো লাভ নেই। আগে প্রিভেনশন নিতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা ভাবছি না এগুলো নিয়ে কেউ। হুম, কেন এত বাড়ছে? কিসের জন্য এত বেড়ে যাচ্ছে? ধরুন আমি আপনাকে একটা কথা বলি। আজকে নির্ভয়ার পরে তো এত কঠিন হলো। হুম। এত কিছুর পরে সবাই আচ্ছা যারা করছে তারা কি জানে না তারা ধরা পড়তে পারে আজকাল সব জায়গায় সিসিটিভি সবকিছু, তারপরেও তারা এগুলো কেন করছে? এগুলো আমাদের ভাবতে হবে না? কেন এগুলো বারবার তারা করছে? তারপরেও অনেক, অনেক ঘটনা ঘটেছে। কেন হচ্ছে? আমাদের এগুলো ভাবতে হবে তো। আর আমি অবশ্যই এটা মানছি যে সবসময় যে পোশাক এরকম দেখলেই হয় এরকম নয়। তাহলে একটা ৪ বছরের শিশুর সঙ্গে এটা হতো না, ৬০ বছর কি ৮০ বছরের মহিলার সঙ্গে এটা হতো না। অবশ্যই আমি এটা মানি। কখনো, কখনো পোশাক উত্তেজনার কারণ হলেও হতে পারে। কিন্তু কখনোই সেটা সবসময় নয়। তাহলে একটা ৪ বছরের বা ৩ বছরের শিশুর সঙ্গেও এই জিনিস হতো না। আবার একজন প্রৌঢ়ার সঙ্গেও এটা হতো না। তাহলে আমাদের এটা ভাবতে হবে যে কেন এগুলো হচ্ছে? খুব চিন্তার বিষয়। কেন এগুলো করা হচ্ছে? কেন এগুলো বারবার সমাজে এত বেশি গেড়ে বসেছে? খুব চিন্তা। এগুলো নিয়ে তো এইগুলো নিয়ে রিসার্চ হওয়া উচিত। এগুলো নিয়ে পড়াশোনা করা উচিত। এগুলো নিয়ে সমাজতাত্ত্বিকদের সঙ্গে যারা সাইকোলজিস্ট আছেন তাদের সবার আমার মনে হয় কমিটি গঠন করে এই ভাবনা চিন্তা করা উচিত আমাদের। কোনো কিছুকে দাগিয়ে দেওয়ার আগে এইভাবে। আমি রিসেন্ট একটা খবরে দেখছিলাম যে একটা বাচ্চা তার মা-বাবার অত্যাচারিত বলেই পড়াশোনা করছে না বলে বাচ্চাটা মারাই গেছে। আমি জানি না শুনেছেন কিনা? হ্যাঁ, দেখেছি। রিসেন্ট। তো এই ক্ষেত্রে মানে তার পাড়ার লোকেরা পুরো তাকেই বলছে যে উনিই দোষ, মানে ওনারাই দোষী অ্যাকচুয়ালি। একজন এটা জানি না কি ঘটনা এটা এটা। ঘটনাটা জানি না। জানি না। আবার আরেকটা ঘটনা, ৫ বছরের বাচ্চা শিশু আরকি, ফিমেল মানে গার্লস চাইল্ড, তার দাদু তাকে মেরে দিয়েছে। হ্যাঁ, বলছে এরকমও দাদু ঘটনা। নাকি পছন্দ করতো না, ছেলে বাচ্চা চেয়েছিল, মেয়ে বাচ্চা হয়েছে বলে মেরে দিয়েছে। জানি না কি ঘটনা, সোনারপুরে। হুম। তো এই ঘটনাগুলো এরকম মানে মানে ঘটছে কেন? এটা তো ঘটবে কেন মানুষের একটা? হিংস্র প্রবৃত্তিরও একটা ইয়ে না? যে মানুষ এত হিংস্র হয়ে যাচ্ছে কেন? আমাদের এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে অথচ না? এনারাই কিন্তু নিজেরা খুব ডায়ালগ দেয়, সবাইকে বলে যে আমরা তো সমাজটাকে বাঁচিয়ে হুম। রাখছি। তার মানে আমার কথা এগুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তার প্রয়োজন আছে। ইন্ট্রোস্পেকশন এখানে দরকার। যে কেন এরকম হচ্ছে? কোথাও গিয়ে মনে হয় সেক্স এডুকেশন দরকার হ্যাঁ, স্কুলে আমাদের বা মুশকিল হচ্ছে কলেজে। সে তো সুপ্রিম কোর্টও বলেছেন দরকার। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে আমরা সেক্স এডুকেশন মানে কি বুঝলাম বলুন তো? আমরা বুঝলাম ইন্টারকোর্স কিভাবে করতে হয়। সেক্স এডুকেশন যে সেটা নয়। সেক্স এডুকেশন যে এবার যখন সুপ্রিম কোর্ট এই কথা লিখলেন তখন দেখলাম তার মানে যখন এলো জিনিসটা তার নিচে অনেকে লিখলো এবার নাকি দেশ রসাতলে যাবে। সেক্স এডুকেশনও যে কি বলুন তো আর ৫ টা প্রপার এডুকেশনের মতন একটা এডুকেশন যেটা মানুষের হওয়া দরকার একান্ত। এটা কেউ বুঝলেনই না। অথচ আমরা কি করলাম? নেট এত সহজলভ্য করে দিলাম মানুষের হাতে সবার হাতে ফোন চলে গেল হুম। শিক্ষিত অশিক্ষিত। আমরা কিন্তু সারাদিন পর্নোগ্রাফি দেখতে শুরু করলাম। এই যে ধরুন বাচ্চাদের উপরে অত্যাচার আমরা পিডোফিলিয়া হয়ে গেল তো আমাদের মধ্যে। আমরা তো সারাদিন এগুলো দেখতে পাচ্ছি খুললেই না? এগুলো আমরা কেউ ভাবলামই না। তার মানে ফোনের জন্য আমরা কিন্তু মানে এখন তো যেভাবে সোসাইটি এবং এগোচ্ছে, প্রত্যেকটা বাচ্চার হাতেই ফোন রয়েছে, বাচ্চা অ্যান্ড্রয়েড শুধু ফোন না রয়েছে। বড়দের হাতেও যাদের মধ্যে শিক্ষা তত নেই কিন্তু ফোন আছে যারা সারাদিন এগুলো দেখতে পায়। এগুলো কখনো ভেবে দেখবেন? স্কুলের বাচ্চাদের কথা বলছি, যারা আপনার ধরুন 5-6 এ হ্যাঁ, এবার পড়ে তাদের মধ্যে এখন। হিংস্রতা কিরম বেড়ে গেছে দেখেছেন? এখন কদিন আগে একটি ছেলে একটি ছেলেকে মারল না? হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা ঘটনা মানে আমরা এটা হচ্ছে কি শুনেছি। একটা মেয়ে মানে ওইটুকু ছেলেরা একটা মেয়েকে ভাল লাগছে আরেকটা মেয়েকে ওর পছন্দ ওর গার্লফ্রেন্ড আমি মেরে দিলাম এই ছেলেটাকে। মানে কি মেন্টালিটি তৈরি হয়ে গেছে মানুষের। আর আমাদেরও তো ওয়েব সিরিজ খুললেই সারাক্ষণ তো শুধু এগুলোই না? তার মানে দেখবেন আমি আপনাকে একটা কথা বলি। এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট আমাদের দেশে এই বিশেষ করে ওয়েব সিরিজটি শেখাচ্ছে এম্পাওয়ার্ড ওমেন মানে কি বলুন তো? তারা সারাক্ষণ গালাগাল করে, অদ্ভুত, অদ্ভুত জামাকাপড় পরে, ছোট, ছোট সারাক্ষণ তারা ড্রিংক করে, সারাক্ষণ সিগারেট খায় এবং যার তার সঙ্গে শুয়ে পড়ে। কিন্তু এটা কি ওমেন এম্পাওয়ারমেন্টের সত্যিই চেহারা? আমাদের দেশে তো বহু এম্পাওয়ার্ড ওমেন আছেন যারা বিদ্যায়, বুদ্ধিতে, মেধায় মানে ইন্টেলিজেন্সে এত উজ্জ্বল তাদের এসবের কিছুই প্রয়োজন পড়ে না। উম, তারা সংসারও করছেন, তারা ইসরোর বিজ্ঞানীও হতে পারেন, তারা বড়, বড় ডাক্তার হতে পারেন, আইনজীবী হতে পারেন। আমি এখানে অলিম্পিকে। কিন্তু শুধু মহিলাদের কথাই বলছি। যে যাদের এসব বাচ্চা ছাড়াই জীবন চলে যাচ্ছে এবং হুম। যারা মানে এত মেধায় উজ্জ্বল নিজেদের মতন করে। কিন্তু আমরা সেটাকে পোর্ট্রে করলাম না কিন্তু। তার ফলে একদল মেয়ে আবার শিখলেন এটাই এম্পাওয়ার্ড ওমেন। হাতে সিগারেট, মদের গ্লাস, যা মুখে জঘন্য গালাগাল, মানে যত সংক্ষিপ্ত জামাকাপড় পরা যায় এবং যে মানে যার তার সঙ্গে যখন তখন বিছানায় চলে যাওয়া যায়। এটা হচ্ছে এম্পাওয়ার্ড ওমেনের লক্ষণ। কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি তাই? ওটা এম্পাওয়ার্ড ওমেনের লক্ষণ? আমার ব্যক্তিগত এখনো বিশ্বাস আপনার কাজই আপনার পরিচয় হতে পারে। আর আমরা শিখলাম কাজ পেতে গেলে Instagram এ আপনার কত ফলোয়ার সেটা হতে হবে। তা সেটাই কি সত্যিই তার লক্ষণ? আমাদের যে এত বড়, বড় আমি শুধু অভিনেত্রীদের কথাই বলব যারা এরকম স্বাক্ষর রেখে গেছেন তাদের কি এগুলোর প্রয়োজন হয়েছিল? বা গায়িকা তাদের প্রয়োজন হয়েছিল এগুলোর?
আমরা শেখালাম মানুষকে কানে ধরে এগুলো, যে এগুলো হচ্ছে এটার লক্ষণ। তো এটা কি সত্যিই তাই? আমরা পাগলের মতো ফেসবুকে রিচের পেছনে দৌড়াতে শুরু করলাম এবং বলতে শুরু করলাম আমি এটা করে না এত রোজগার করেছি, আমি এটা করে। তো এটা কি সত্যিই তাই? আপনার যদি কন্টেন্ট থাকে, আমি এখনও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনার কাজই আপনার জন্য কথা বলবে, কিচ্ছু লাগবে না। আর দুঃখ লাগে ভাবলে যে মানে একটা বড় অংশের মেয়ে যৌন স্বাধীনতাটাকে জীবনের একমাত্র স্বাধীনতা বলে ধরে নিলেন। মানে মেয়েদের সবচেয়ে জরুরি যে ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, অর্থনৈতিক স্বাধীনতা, এটা মানে একটা বড় অংশের মেয়ে বুঝতে পারলেন না। ওনারা সেটা চাইছেন, সেটা যৌন স্বাধীনতার মাধ্যমে। ওইটা করে কখনো ব্ল্যাকমেল করে, কখনো ট্র্যাপে ফেলে, কখনো আবার ওইটার মাধ্যমে এগুলো করে ওইটা পেতে চাইছেন। কিন্তু নিজের বিদ্যায়, বুদ্ধিতে, মেধায় যে অর্থনৈতিক স্বাধীনতার অর্জন, তার যে কি দাম, এটা অনেকেই বুঝতে চাইছেন না। এটা দুঃখের বিষয়। ওই জন্য বললাম সেক্সটাকে আমরা বড্ড গ্লোরিফাই করেছি, আর ওটাকে আমরা জীবনে খুব মূল্য দিয়ে ফেলেছি। যারা দেননি, কিয়দংশ পুরুষ এবং অনেক কিয়দংশ মহিলা, দেখবেন তারা ঠিক একদম নিজেদের জায়গায় ঠিকঠাক আছেন। আচ্ছা, এটা আমার লাস্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমার বন্ধু বান্ধব বা আমার দাদারা সবাই বলে যে তুই তো মেয়ে, তুই তো সব জায়গায় সুযোগ পাবি, তোদের তো অস্ত্র রয়েছে সুযোগ পাওয়ার জন্য। এটা কি তোমার আমরা মেয়েরা পুরুষ মানুষ শুধু বলেন, ছেলে মেয়েরাও এই ধারণা, অনেক মেয়ে যাদের কিছু হয়নি, তারা যখন যেই মেয়েদের কিছু হয়েছে তাদের সম্বন্ধে এই ধারণাই পোষণ করেন। এটা শুধু পুরুষ মানুষ না। না, তুই চাকরি ক্ষেত্রে তোর আগে এগিয়ে যেতে পারবি, আজকে আবার আমি একটু অনেক উল্টো পড়লাম। সুবিধা হবে, আজকে আবার এক স্কুল মহিলা কলেজে লিখছেন, সুবিধা হবে, মেয়ে আজকে তো আবার বেশ না, করতে আজকে আবার এক পারছে। মহিলা লিখছেন চাকরি ক্ষেত্রে নাকি মেয়েরা পিছিয়ে যাচ্ছেন। তাদেরকে নাকি বলা হয় তো তোমার বিয়ে হয়ে যাবে, তোমার বাচ্চা হবে, তাই তোমায় প্রমোশন দেওয়া হবে না, তাই তোমায় স্যালারি বাড়ানো হবে না, কারণ তুমি তো ছুটি নেবেই, তোমার তো মাসের মধ্যে 2-3 দিন নষ্ট হবে পিরিয়ডস বলে। এই জায়গায় আমার আরেকটা দ্বিচারিতা মনে হয়, মেয়েরা এই পিরিয়ডস ব্যাপারটাকে নিয়ে কীরকম খেলেন দেখুন। মানে আমি সব মেয়েদের কাছে বলে নিচ্ছি, সব মেয়ে অবশ্যই করেন না। একটা সময় বলবেন ওনারা এটা ন্যাচারাল ফেনোমেনা। কখন? যখন পুজোয় অঞ্জলি দেওয়ার কথা উঠবে, তখন ওনারা বলবেন পিরিয়ডস একটা ন্যাচারাল ফেনোমেনা, কেন অঞ্জলি দেবো না, আমার কোনো প্রবলেম নেই, তাতে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এটা যার যার নিজস্ব ধারণা, কারণ আপনার মন যদি শুদ্ধ থাকে সবই শুদ্ধ, আপনি করতে পারেন। অথচ আপনারা কর্মক্ষেত্রে আবার ছুটির বেলা, কর্মক্ষেত্রে বা নানান কাজের বেলা, সংসারের কাজের বেলা আপনারা বলবেন এই কয়েকটা দিন ভীষণ প্রবলেম, ভীষণ অসুবিধা, ভীষণ শারীরিক প্রবলেম, মুড সুইং, তখন আপনারা এটাকে আবার ইউজ করবেন। এটা কেন হবে? যদি আপনারা মনে করেন এটা একটা বড় ঘটনা, এটা ন্যাচারাল ফেনোমেনা নয়, তাহলে আপনারা সব জায়গায় সেটা বলুন। কিন্তু আপনারা কখনো বলছেন এটা একটা সাধারণ, এটা তো একটা পার্ট লাইফের, এটা তো আমাদের শরীরের একটা পার্ট, এটা তো কোনো ঘটনাই নয়, কাজে এ নিয়ে আমরা এটা করতে পারি। আবার আপনারা যখন সুবিধা নিতে হচ্ছে তখন বলছেন এটা। সব মেয়ে অবশ্যই না। এটাতে খুব আপত্তি আমার। একজন আজকে লিখছেন, আমি দেখলাম, এই জন্য নাকি ওনারা পিছিয়ে পড়ছেন কর্মক্ষেত্রে। তাহলে দেখুন সব জায়গায় ডিলেমা, কিন্তু মেয়েরা নিজেরাই ভাবছেন ওনারা নাকি পিছিয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে, আবার পুরুষ মানুষ ভাবছেন মেয়েরা নাকি মেয়ে বলে সুবিধে পাচ্ছেন। কোনো কিছুরই কোনো ঠিক নেই। আসলে আমার বক্তব্য একটাই জায়গায়, সব জায়গায় যদি ঠিক মতন সব কিছু করা যায়, সব কাজ যদি ঠিক মতন হয়, নারী পুরুষের ভেদ হওয়া উচিত নয়। আপনি কাজ করলে আপনারও প্রমোশন হবে, একটি ছেলে কাজ করলে তারও প্রমোশন হবে, দুজনারই স্যালারি বাড়বে। এই যে আমরাই কিন্তু সারাক্ষণ গিয়ে নারী পুরুষের ভেদটা করতে চাইছি, আমরা মহিলা বলে সুবিধা নিতে চাইছি, কিন্তু আমরা মনে করে দিতে চাইছি লোককে সারাক্ষণ যে আমি মহিলা, কাজে আমার পিরিয়ডসে ছুটি দরকার, আমার গায়ে, আমার সঙ্গে তুমি দুটো কথা বলতে এলেই আমি এটা সুযোগ নেবার। আমি তো অনেক কর্পোরেটে লেকচার দিতে যাই, ছেলেরা বলছে, ছেলেরা ভয় পায়, আমিও চাকরি করে এসেছি কর্পোরেটে, তখন এরকম ছিল না পরিবেশ। আজকে আমি সবসময় সুযোগ খুঁজে যাচ্ছি গিয়ে, আবার বারবার বলছি কিয়দংশ মহিলা, যে আমাকে একটা এরকম কিছু বললেই আমি পশের একটা কিছু করতে পারি, আমি গিয়ে নালিশ করতে পারি, আমি আমার সম্বন্ধে বলতে পারি। এই করে মেয়েরা কিন্তু মেয়েদের ক্ষতি করছেন, এবং একটা সময় না এরম হয়, অনেক কর্পোরেট আবার ভাবেন মেয়ে নেব না, অনেক লয়াররা ভাবছেন জুনিয়র মেয়ে নেব না, নিলেই ঝামেলা। ডাক্তাররা, হসপিটালে এরকম ঘটনা তো ঘটেছে, হসপিটালে মেয়েরা নিজেরা আপনারা নিজেদের জন্য গন্ডগোল পাকিয়ে ফেলছেন, এখানে সবচেয়ে বড় গন্ডগোল। আর মেয়েদেরকেও আমি বারবার বলতে চাই, বিয়েটা জীবনের মুখ্য হতেই পারে না। নিজেদের শর্তে জীবন বাঁচুন, নিজের পায়ে দাঁড়ান, নিজে রোজগার করুন। এই যে কবে একটা বিয়ে হবে 3 মাস বাদে গিয়ে আমি 50 লাখ টাকা চাইবো আর সেই টাকায় অ্যাশ করব, এই মনোভাব কেন তৈরি হবে? নিজেরা রোজগার করুন, ওরাও চায় তো। হ্যাঁ নিজেরা রোজগার করুন, নিজের পয়সায় বাঁচুন, নিজে মাথা উঁচু করুন, নিজের লাক্সারিয়াস লাইফ চাইলে সেই টাকাটা নিজে রোজগার করার চেষ্টা করুন, অন্যের পয়সায় নয়, বাবার পয়সায়ও নয়, বরের পয়সায়ও নয়। নিজে রোজগার করে দেখুন, সেই পয়সায় বেঁচে থাকার আনন্দটাই আলাদা, অন্যের ঘাড়ে বন্দুক রেখে না। প্লিজ, এটা আমার বারবার মেয়েদের কাছে অনুরোধ। আর ছেলেদেরকেও বলি যে এই বিয়েটাকে জীবনের মুখ্য করে ফেলেছেন। আমাদের এখানে আসে, মানে একটা ডিভোর্স কি করে কমপ্লিট করা যাবে, আরেকটা বিয়ে। বললাম আচ্ছা পরের বার যদি এরকম হয়, সেটা কিন্তু ভাবনাই নেই মাথায়
যে পরের বার আবার এরম হতে পারে। কিন্তু আমাদের কাছে কিন্তু ৩ বার 498A করা পুরুষ মানুষও আছেন। তার ৩ বার বউ এরম করছে। তাহলে তো মশাই ধরেও নিতে হবে আপনারও প্রবলেম আছে। আপনার বউরাই বারবার এরম কেন করে? ছোট একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আগেও আমরা দেখতাম ডাউরি যে ব্যাপারটা, সেটা এখন আস্তে আস্তে অনেক কমে গেছে কারণ আইনের মাধ্যম দিয়ে। তবুও কিন্তু কিছু কিছু বাড়িতে কিন্তু আচ্ছা আমার ডাউরি একটা কথা চলে। বলুন তো, ডাউরি তো দেওয়া আর নেওয়া দুটোই অপরাধ। তাহলে হুম। দেন কেন ওনারা? মায়েরা ডিমান্ড করে, না, ছেলেদের মায়েরা ডিমান্ড না করে, কতটা ছেলেদের ডিমান্ড করলে ফ্যামিলি আমি সেখানে ডিমান্ড করে। ছেলের মেয়ের বিয়ে দেবো কেন? মেয়েরাও চায় বাবার কাছে। আমাকে দিতে হবে না তো, শ্বশুরবাড়ি গিয়ে আমি কি মুখ দেখাবো? দিদিকে দিয়েছো আমায় কেন দেবে না? এই জিনিসগুলো দিতেই হবে তোমাকে। কত বাবা এর জন্য পিএফ আর গ্র্যাচুইটি ভাঙতে হয়েছে সে খবর কজন রেখেছে? আমার কথা ছেলের মা তো ডিমান্ড করতেই পারেন। মুকেশ আম্বানির কাছে অ্যান্টেলাও চাইতে পারি আমি। তো মুকেশ আম্বানি আমায় দেবেন? তা আমি দেবো কেন? আমি যদি আমার মেয়েকে পড়াশোনা শিখিয়ে যদি উপযুক্ত করে থাকি, আমি কেন দেবো পণ? আমি এটা প্রথম জানতে চাই। মেয়ের বিয়ে হবে না, হবে না তো কি হয়েছে তাতে? আমি মাথা উঁচু করে বলবো পণ চেয়েছিল তাই বিয়ে দিইনি। কেন আপনারা দিচ্ছেন পণ? আমাকে কেউ এর উত্তর দিতে পারবেন? কেউ? আপনার মেয়ের যদি বিয়ে নাই হয় কি হবে ক্ষতি? আর এরম বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া মানে তো সে না দেওয়ারই সমান। আজকে এগুলো দিচ্ছেন, কালকে আবার অন্যটা চাইবে, আমি ধরে নিলাম তো ছেলের বাড়ি থেকে চেয়েছে। তা আজকে যদি ৫টা জিনিস দিচ্ছেন, কালকে আরও ৩টে জিনিস তারা চাইবেন। এরম করতে করতে একসময় আপনার মেয়ে হয়তো অত্যাচারে মারাই যাবে। কেন দেন আপনারা? তাতে আপনার মেয়ে আপনার কাছেই থাকুক, কি অসুবিধে আছে? বিয়ে হবে না। বিয়ে হয়ে কোন মোক্ষ লাভটা হবে আমি এটা জানতে চাই। আমি ছেলেদেরকেও তো বলি, বিয়ে করে কি হবে একটা? কি হবে একটা বিয়ে করে কি পাওয়া যায়? হুম, ঠিক কথা। তাহলে আহ, আজকের এপিসোডটা একটু অন্যরকম ছিল, কারণ অনেক কিছু জানতে পারলাম পুরুষের অধিকার, নারীর অধিকার, সবকিছু নিয়েই। তো নারীরাও খুব ঘাটে অবস্থায় আমাদের দেশে, কিন্তু এটা মানে ওনারা গুলিয়ে ফেলছেন সবকিছু। হুম, যে কোনটা আমাদের অধিকার, কোনটা আমাদের চাহিদা। আর আরেকটা কথা বলি এখানে, যে নারীর ব্যাপারটাকে না, আমরা নারীর সমস্যাকেও না শুধু ধর্ষণ আর শ্লীলতাহানির মধ্যে আটকে ফেলেছি। আমার একটা কথা বলুন, ধরুন আমার আপনার বাড়িতে যে সমস্ত গৃহ সহায়িকারা আছেন, হুম, তাদের মধ্যে অনেক সমস্যা আছে তাদের, হ্যাঁ। হুম, হুম, আর এবার আমি একটা কথা বলি, ধরুন আপনার বাড়িতে আপনার কাজের মহিলা যিনি, তিনি ছুটি চাইলেন ২ দিন, আপনি তো তাকে দিচ্ছেন না। তার কত অসুবিধা, এবং সেখানে কিন্তু সব ঝামেলাগুলো আবার মহিলারাই পাকান। তাদের সমস্যা নিয়ে কোনোদিন আলোচনা হয়েছে? সেই মহিলাদেরও তো অনেক সমস্যা আছে, কেন নাই বলুন তো আলোচনা? কারণ তাতে টিআরপি নেই। তাহলে সেই মহিলাদের সঙ্গে যারা সমস্যাগুলো পাকান, তারা একটু মাইনে বাড়াতে বললেই যারা চিৎকার সবচেয়ে বেশি করেন, তারা কিন্তু বাড়ির মহিলারাই। তারা ২ দিনের জায়গায় ৩ দিন ছুটি চাইলে যারা সবচেয়ে সমস্যা করেন, তারা আবার মহিলারাই। কই সেখানে আলোচনা হয় তাদের সমস্যা নিয়ে কোনো দিন? তারা মহিলা না? তাদের অধিকার নেই এদেশে? কেন? তাদের জন্য প্রকল্প নেই, ভাতা নেই? তাহলে তাদের আলোচনা হয় না কেন তাদের নিয়ে? কারণ সেখানে টিআরপি নেই। কই তাদের নিয়ে তো কোনোদিনও ভাবতে দেখলাম না কাউকে। ফেসবুকে তো একটা লাইনও লিখতে দেখি না কাউকে তাদের নিয়ে। তাদেরও তো অনেক সমস্যা। কারণ তাদের সঙ্গে আমার কিছুদিন কথাবার্তা হওয়ার সৌভাগ্য হয়েছিল, তাই জন্যে। কই দেখি না তো কথা বলতে কক্ষনো। আরও এরম অনেক মহিলা আছেন। মেয়েদেরকেও একটা কথা বলবো, আপনারা ধর্ষণ আর শ্লীলতাহানির বাইরে বেরিয়ে অনেক মেয়ের অনেক রকম সমস্যা আছে। সেগুলো একটু মানে চোখ দেওয়ার দেখা চেষ্টা উচিত। করুন। মেয়েদের না অন্তর্লীন সমস্যা অনেক কিছু আছে। হুম, এই দুটো ডেফিনেটলি এটা বড় সমস্যা। ওই যে আবার বলছি, ওইখানে আপনাদের চিন্তাভাবনা করা উচিত যে কেন এগুলো হচ্ছে, এটাও ভাবুন। আর তার বাইরে মেয়েদের আরও বহুবিধ সমস্যা আছে, সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করুন। শরীর ছাপিয়ে মেয়েদের অনেক সমস্যা আছে। শরীরটাই মেয়েদের একমাত্র সমস্যা হতেই পারে না। পুরুষেরও যেমন আছে, পুরুষের তো শরীর নিয়ে কেউ ভাবেইনি, তো সে ছেড়ে দিন। মানে পুরুষ মানুষ মাত্রই ওদের ধারণা পুরুষ মানুষের প্রচণ্ড একটা মানে সেক্সুয়াল ডিজায়ার প্রচণ্ড বেশি, কাজে যত সমস্যা সেখানে। কারণ দেখুন তফাৎ তো থাকবে, দুটো তো আলাদা প্রজাতি। আমি তো বলি পুরুষ মানুষের কাম আর নারীর লোভ, এই দুটোকে যদি নির্মূল করে দেওয়া যায়, পৃথিবীতে আর কোনো সমস্যা নেই কিন্তু, জানেন তো? কোনো সমস্যা নেই। আপনি দেখবেন সে যুগের মুনিরাশির ধ্যান ভাঙানোর জন্য কেন অপ্সরাদের পাঠানো হতো? কেন? আচ্ছা কেন পাঠানো হতো না এমনি দেবতাদের? বলুন না কেন পাঠানো হতো অপ্সরাদের? সেই এক জিনিস কিন্তু। তাহলে এই দুটোকে যদি আপনি নির্মূল করে দিতে পারেন, তাহলে দেখবেন এই পৃথিবীর আধা সমস্যা শেষ হয়ে গেছে। এগুলো কেউ ভাবে না। আবার আমায় ৪টি গালাগাল দেবেন অনেকেই, কিন্তু আমি সত্যি কথা বলছি। পুরুষ মানুষ কিন্তু ওই জায়গাটায় মানে পর্যুদস্ত হয়ে পড়ছেন, আর মেয়েরা তাই। এই যে বহু মেয়ে ঘর ছাড়েন, দেখবেন আজকাল একটা ভীষণ ট্রেন্ড হয়েছে না, বিয়ের পরে একটা বাচ্চা আছে, দুটো বাচ্চা বাড়ি ছাড়ছেন, শুধু লোভে কিন্তু। এই অনেক লোভ, মহিলাদের কিন্তু হ্যাঁ, এটা হয়, বিয়ে করবো হ্যাঁ। জাস্ট এই একটু লোভে, ওই বেবি লোভে, না, না, হবে, আপনার ২টো বাচ্চা হয়ে গেছে, তখন এই মানে কি হচ্ছে, তখন একটা মেনটেনেন্স কিন্তু না, লটার না, থেকে। না, ওটা শুধু ওই লোভটা শুধু না। ধরুন আপনার ২ দুটো বাচ্চা হয়ে গেছে, কি হয় একটা বিবাহিত জীবন তখন তো একটুখানি একঘেয়ে হয়ে যায়। তখন কারোর সঙ্গে একটা আলাপ হলো,
পুরুষ মানুষের সঙ্গে সে এবার স্বপ্ন দেখাচ্ছে, তুমি তো এখনো কি দারুণ দেখতে, তুমি বাবা তুমি দারুণ গান গাও, তুমি এ করো, এই তোমায় আমি নিয়ে যাবো, তোমায় মডেলিং করতে নিয়ে যাবো। আজকাল তো খুব একটা মডেলিং টডেলিংয়ের শখ হয়েছে অনেকের। তোমায় সিনেমায় নামিয়ে দেবো, তোমায় আমি গান গাবো। বাড়ি ছাড়লেন, 6 মাস 8 মাস বাদে কোথায় তাদের গতি হয় আমার এটা একটু জানতে ইচ্ছে করে, আমি যদি একটাও ভুল কথা বলছি। ঠিক। এই লোভ, সেই লোভে মেয়েরা সারা জীবন লোভেই শেষ হয়ে গেলেন, বহু মেয়ে। আর পুরুষ মানুষ ওই কাম, ওইটা যদি রেস্ট্রিক্ট করা যেত, পুরুষ মানুষ যদি করতে পারতেন, বহু পুরুষ মানুষ জানেন যারা আমার এটা শুনবেন যে তারা কি খুইয়েছেন। কারণ আমার এখানে অনেক পুরুষ মানুষকে তাদের স্ত্রীরা সঙ্গে আসেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিলেন, তারপরে যাই হোক স্ত্রী পাশে থাকার কারণেই সেটা হয়তো সামলে নিয়েছেন, কিন্তু তারপরে তারা কি বিপদে পড়ছেন, ব্ল্যাকমেলিং থেকে শুরু করে সব কিছু। হুম হুম আমি তো বলি তাদের স্ত্রীদেরকে আমি সাধুবাদ দিই যে তারা এটা করে তারা সঙ্গে করে নিয়ে এসেছেন। কাজে এই ভুল ধারণাও বহু লোক আছেন, থাকার কোনো কারণ নেই যে আমি নারী বিরোধী বা কোনোটাই আমি নই। পুরুষ মানুষও তাদের পরিবারের জন্যই কাজ করি, কিন্তু আমি ঠিক কথাটা কিন্তু বলবো, যেটা ঠিক সেটা বলবো। এখনও বহু নারী ভালো আছেন, সেজন্যই পৃথিবীটা টিকে আছে। কারণ রবীন্দ্রনাথই বলেছেন, মন্দ যদি 43, ভালোর সংখ্যা এখনও 57, সেজন্যই পৃথিবীটা চলছে, না তো চলতো না কিন্তু। ঠিক। তাহলে আজকে তো এপিসোডটা এখানেই শেষ করতে হবে। অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আহ, আপনাকে জিজ্ঞেস করব কেমন লাগলো আজকে খুব ভালো। এপিসোড এসে। নমস্কার।